দর্শক, এই মুহূর্তে ডিবিসি নিউজের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আমরা একটু কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি নিউজের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টা একটু জানতে চাই যে যেমনটি গতকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন, কেমন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ? কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আমার ধারণা ভালোই হয়েছে এবং এরা ভালোই কাজ করবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং যে 16 বছর পর একটা নির্যাতিত সরকারের কাছ থেকে ভোটারবিহীন চোর শেখ হাসিনা সরকারের কাছ থেকে যে এরা মুক্ত করিয়া দেশবাসীকে মুক্ত করতে পেরেছে, তার প্রতিফলন আমাদের এই উপদেষ্টা পরিষদ দেখাবেন এবং দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে তারা অতি সত্বর একটি জনগণের ভোটের যে অধিকার ছিল না, সেই ভোটের অধিকারটা সুযোগ করে দিবেন, এটাই জনগণের চাহিদা। প্রধান উপদেষ্টার কথা যদি একটু আলাদাভাবে বলি, তার কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কতটুকু? প্রধান উপদেষ্টা তো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন ব্যক্তিত্ব, উনি অনেক হাই কোয়ালিটির লোক। উনি আমাদের যে প্রধান উপদেষ্টা হয়েছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ উনি আন্তর্জাতিকভাবে এর চেয়ে আরও অনেক বড় পদে অধীনে আসেন। তবে উনি দেশের জন্য, অর্থনীতির জন্য ভালো করতে পারবেন, এটা আমার বিশ্বাস। যে আকাঙ্ক্ষা থেকে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, এই অন্তর্বর্তী সরকার আসলে কতটা চাহিদা মেটাতে পারবে? দেখেন, 16 বছরের জঞ্জাট এটা মিটাতে তো একটু বেগ পেতেই হবে। তারপর এই দেশটা তো আমাদের সকলের, দেশটাকে রক্ষা করতে হলে এটা মিটাতে হবে, যত কষ্টই হোক। এটার শান্তি, আইন শৃঙ্খলা সব কিছু ফিরিয়ে আনতে হবে এবং যত দ্রুত ফিরিয়ে আনা যায় তত জনগণ স্বস্তি পাবে। তা তো বটেই। মূল চ্যালেঞ্জ আসলে কি হতে পারে আপনাদের কাছে? কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব কিছু আবার গুছিয়ে নেওয়ার জন্য মূল চ্যালেঞ্জ কি হতে পারে? মূল চ্যালেঞ্জ যেটি হলো, দেশের অর্থনীতি তো পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অনির্বাচিত সরকার, দেশের যতক্ষণ নির্বাচন থাকে না বা জনগণের ভোটাধিকার থাকে না, গণতন্ত্র থাকে না, তখন কিন্তু মানুষ আর যে যারা অবস্থান করে থাকে তারা কিন্তু নির্বাচিত না, বা অবৈধভাবে জোর করে তাদের প্রশাসনকে ব্যবহার করে, তাদের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় ছিল বারবার। এই বারবার জোর করে ক্ষমতা থাকার কারণে দেশ থেকে যে অর্থনীতি, যা বড় বড় মেগা প্রজেক্টের নামে বড় বড় মেগা চুরি করেছে তারা, এবং চুরি করে সে টাকাটা যদি দেশের ভিতরে রোলিং করতো তাহলে কিন্তু দেশে একটু উন্নতির দিকে কিছুটা হলেও যেত। কিন্তু টাকাগুলো সব চুরি করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে কারণে দেশ এখন অর্থনীতিতে শূন্যর কোঠায় পৌঁছে গেছে এবং বলতে গেলে অনেকটা মাইনাসের কোঠায় পৌঁছে গেছে। এখন এই সরকারের প্রধান কাজ হইব যে অর্থনীতিকে একটা স্টেবল পর্যায়ে আনা, আইন শৃঙ্খলাকে একটি সহনীয় পর্যায়ে আনা। কারণ সারা দেশে কিন্তু এখন কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটছে। দেখা গেছে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে দালালি করত, আওয়ামী লীগের সেই নেতাগুলো পালিয়ে গেছে, কিন্তু ওই দালালগুলো এসে বিএনপির ছদ্মবেশে বা জামাতের ছদ্মবেশে বা কারোর সাথে পাতি নেতাদের সাথে মিশে যে হঠাৎ করে পাশের এক বাড়িতে আক্রমণ করে বসলো। তার মানে কি, এখন এই আক্রমণগুলো কিন্তু দলীয় না, এটা হলো ব্যক্তিগত পর্যায়ে। কার সাথে কার জমি নিয়ে গণ্ডগোল ছিল, কার সাথে কে কার কাছে টাকা পেত, কে কার সাথে কী লেনদেন ছিল, বা কোন কাজ করতে যায় কার দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল, এখন তাদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু আমাদের পক্ষে তো ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা দুজনই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। পল্টনের ভাষণগুলো আপনারা শুনেছেন যে এই আইন শৃঙ্খলা বাধাকারীদের, যারা নাকি আইন শৃঙ্খলাগুলি নষ্ট করছে এবং যারা নাকি আমাদের যে মাইনরিটি, বিশেষ করে হিন্দু সমাজ এবং খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ, এদের উপর নির্যাতন করছে, তাদের প্রতি জিরো টলারেন্স।
কোনো ক্রমেই এগুলো সহ্য করা যাবে না এবং আমাদের নেতাকর্মী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজ নিজ এলাকায় থাকেন, আপনার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করেন, দরকার পড়লে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দেন, পাহারা বসাই দেন। যেমন যেদিন আমাদের এই স্বৈরাচারী হাসিনার পতন হলো, সেদিনই কিন্তু বিভিন্ন থানায় থানায় আক্রমণ হচ্ছিল এবং কিছু কিছু আক্রমণ কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এটা জঙ্গি আক্রমণ। বিভিন্ন জঙ্গিরা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জেলে আছে, যেমন জেল ভেঙে আসামি নেওয়া, এটা তো কোনো রাজনৈতিক দলের কাজ না, এটা জঙ্গিদের কাজ। আমার থানা থেকে তখন এএসপি প্লাস এসপি এরা বিভিন্ন যোগাযোগ শুরু করলো যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমি ঢাকার প্রোগ্রামে বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসটি পর্যন্ত করতে পারিনি, আমাকে এলাকায় চলে যেতে হয়েছে। এলাকায় যে 2টি থানায় আমি ভিজিট করলাম নেতা কর্মীদের নিয়ে এবং তাদেরকে নিশ্চয়তা দিলাম আপনারা থাকেন, আপনাদের কিছুই হবে না। ওদের সাথে আমাদের নেতা কর্মীদের পাহারা বসায় দিলাম যে তোমরা গেটের বাইরে থাকবা, কেউ যেন এইদিকে না আসে সেটা তোমরা দেখভাল করবা। তারা ঠিকমতো বসে আছে, পাহারা দিচ্ছে, ভিতরে থানার স্টাফরা আছে। কিন্তু শেষ রাতে দেখা গেলো যে তারা সবাই পালিয়ে চলে গেছে। এটার মানেটা কি? এরা এই হাসিনা সরকারের অবৈধ নির্দেশে এরা জনগণের উপর, রাজনীতিক ব্যক্তিত্বের উপর এমন নির্যাতন করেছে যে আমাদের বলার পরও এরা সাহস করে নাই থাকার জন্য। এরা নিজের ভয়ে নিজেরা পালিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি, এই ধরনের সরকারের খবরদারি প্রশাসনের উপর, এগুলো যেন আমরা প্রত্যাশা করি না। যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট নিজের স্টাইলেই চলবে, নিজের একটা আইনগত একটা ধারাবাহিকতা থাকে, সেই স্টাইলেই চলবে। যদি আইনের ব্যত্যয় ঘটায় তখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, উপদেষ্টারা যারা আছেন বা নির্বাচন হওয়ার পর যে সরকার যারা থাকবেন তারা দেখভাল করবেন। আর তারা যদি এদের উপর চাপে দেয়, যা ওকে ধরে নিয়ে এসো, ওকে পায়ের মধ্যে একটা গুলি করে দাও আর বাড়িটা ভেঙে দাও, প্রশাসন যায় যদি সে কাজগুলো করে তাহলে তো দেশে আইন শৃঙ্খলা নষ্ট হতে বাধ্য। সুতরাং আমার দাবি থাকবে প্রশাসনের প্রতি, বিশেষ করে পুলিশ প্রশাসনের প্রতি, যারা নাকি ফিল্ডে থাকেন, তারা বিভিন্ন থানায় এখনও নাই। এখনও আমাদেরকে সেখানে পাহারা দিতে হচ্ছে অনেক রিস্ক নিয়ে। কোথাও কোথাও আর্মস ফেলে রেখে চলে গেছে, কোথাও কোথাও আর্মস নিয়ে চলে গেছে, কিন্তু এই হিসাবগুলো কিন্তু ওনাদের কাছে আছে, ওনারাই বলতে পারবে। এর দায়িত্ব কিন্তু জনগণের উপর বা অন্য কারোর উপরে চাপাইলে হবে না। তবে যে জিনিসগুলো হয়েছে, যে থানা আক্রমণ করে অস্ত্র লুট হয়েছে বা দুর্বৃত্তকারীরা যেগুলো করেছে, এই অস্ত্রগুলো অতি সত্বর ফিরিয়ে আনতে হবে। কারণ এই আর্মসটা সরকারি আর্মস। এই আর্মসটা যখন লোকের হাতে, দুষ্কৃতীর হাতে চলে গেছে, তখন কিন্তু এটা অবৈধ অস্ত্র হিসেবে পরিগণিত হয়েছে। এবং অবৈধ অস্ত্রের কিন্তু কোনো হিসাব নেই। সরকারি আর্মসের কিন্তু হিসাব আছে, গুলির হিসাব আছে। অবৈধ আর্মসের কোনো হিসাব নেই, তারা যা খুশি তা করে ফেলতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, অনেক কিছু করতে পারে। সুতরাং প্রথম কাজ হবে পুলিশের তাদের এই অবৈধ অস্ত্রগুলো, তাদের যে অস্ত্রগুলো খোয়া গেছে বা তারা যেগুলো ফেলে দিয়ে গেছে বা চলার পথে রাস্তায় ফেলে পালাইছে, যে সেগুলোরে রিকভার করা এবং রাষ্ট্র কোষাগারে সেগুলো জমা দিয়ে তার পরিসংখ্যানগুলো বের করা। এর সাথে সাথে আরেকটা কথা, যে আমি প্রথমে আমার যে কথাটা বলা উচিত ছিল, যে এটা তো একটা স্বাধীনতা সংগ্রামী বলা চলে, এই প্রজন্মের জন্য স্বাধীনতা সংগ্রাম। ওরা তো স্বাধীনতা সংগ্রাম দেখেনি, আমরা দেখেছি। ওদের জন্য এই যে ওরা 90-এর আন্দোলনও দেখেনি, আমরা যেটা করেছি, ওদের জন্য এটা স্বাধীনতা সংগ্রাম। এই সংগ্রাম করতে যে সমস্ত ছাত্রছাত্রী ভাইরা এবং জনগণ আত্মহতি দিয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা পঙ্গু হয়েছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করছি। এবং সরকার যেন এগুলি দ্রুত ব্যবস্থা নেন এবং সারা দেশে যারা মারা গেছে তাদের একটা দ্রুত লিস্ট তৈরি করেন এবং যারা আহত হয়েছেন তাদেরও একটা লিস্ট তৈরি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এবং যারা নিহত হয়েছেন তাদেরকে সরকারি পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ তো দেওয়ার কথা। তো ওই অবৈধ সরকারি তারা তো পালিয়ে গেছে সদর বলে, তাদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং যে দায়িত্ব আসবে সেই সরকার,
তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এবং এই ব্যবস্থা করতে হবে। এটা অবশ্যই। এখন এই যে আপনাদের প্রত্যাশার কথা বলছিলেন এবং সামনের দিনে অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনীতির পরিস্থিতির উন্নতি, এই সব কিছুতে আপনার দল বিএনপি কতটা সহায়তা দেবে এবং কিভাবে আপনারা সহায়তা করবেন? দেখেন, এখন যেহেতু একটা সরকার অলরেডি বসে গেছে, এই দায়িত্ব সমস্ত কিছু সরকারের, এবং সরকার যে কাজে আমাদেরকে ডাকবেন, আমার সহায়তা চাবেন, সব কাজে আমরা তাদের সাথে থাকব, তাদের সহায়তা করব। সে অর্থনৈতিক ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। অর্থনৈতিক ব্যাপারে সরকার প্রধান যিনি আছেন উনি আমার ধারণা ক্যাপেবল, উনি আন্তর্জাতিকভাবে অর্থের ব্যবস্থা করবে, কারণ দেশ তো তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে অন্তত জোড়াতালি দিয়ে হলেও দেশটাকে অন্তত একটা ফ্রেমে আনতে হবে। এখন তো শূন্যতায় আছে, মানুষ বিভিন্ন সংস্থা বেতন দিতে পারছে না, ব্যাংকে টাকা লুট করে নিয়ে গেছে। এগুলো একটা সহনীয় পর্যায়ে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে হলো উন্নয়নের কাজের চিন্তা পরে, আগে হলো একটা স্টেবল পর্যায়ে আনতে হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ সৃষ্টি করতে কি করা প্রয়োজন বলে মনে করছেন? প্রথমেই হলো আইন শৃঙ্খলা একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং আইন শৃঙ্খলার জন্য তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে এই ধরনের লোকজন সেখানে বসাতে হবে। দ্বিতীয়ত, যে অর্থনীতিতে যে একটা হাহাকার লেগেছে, সেটা দেশ চালানোর জন্য যে অর্থনীতির প্রয়োজন সেগুলি সংস্থান করে দেশটাকে একটা রান করাতে হবে। দেশটা তো স্টপ হয়ে গেছিলো, সেটাকে রান করাতে হবে। রান করে তারপরে পরবর্তী স্টেপ বা নির্বাচনের দিকে যেতে হবে। এবং নির্বাচনে আমার ধারণা এই সরকার অতি সত্বরই এগুলো করে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেবে এবং অতি সত্বরই নির্বাচনের ব্যবস্থা করবে। এখন এই যে এত বছরের একটা অন্য দলীয় একটা সরকারের রাজত্ব ছিল, এরপরে এখন আপনারা নিজেদের দলকে বিএনপিকে কিভাবে গুছিয়ে নেবেন? বিএনপি তো বরাবরই সুসংগঠিত একটি দল এবং গণতান্ত্রিক দল, জনগণের দল। এটা অলরেডি একটা ফ্রেমের মধ্যে আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনাদের নেতৃত্বে আমাদের সারা দেশে কমিটি আছে, সারা দেশে অঙ্গ সংগঠনগুলির কমিটি আছে। ওনারা যখন যে নির্দেশনা দিবেন আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অলরেডি 3 বার দেশ পরিচালনা করছে। ওনার এই ব্যাপারে তো যথেষ্ট অভিজ্ঞতা আছে, না থাকার কোনো কারণ নেই। তা উনি জানে কিভাবে দেশ চালাইতে হয়, কীভাবে কথা। যদি এই তত্ত্বাবধায়ক সরকার ওনাদের পরামর্শ চান, ওনারা তো অবশ্যই ভালো পরামর্শ দিবেন এবং সেই পরামর্শগুলি শুনলে ওনার যেহেতু যারা আসছেন তারা সবাই কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা। ওনারা অল্প সময়ের জন্য আসছেন দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য। এজন্য রাজনীতিবিদদের পরামর্শ নিয়ে যদি ওনারা আগান, তাহলে ওনাদের আগানোটা সহজ হবে। এর জন্য ওনাদের প্রতি আমাদের দাবি থাকবে যে আপনারা ডায়লগে এসে সবার সাথে সবাইকে মিলেই, কারণ দেশটা আমরা একটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি। এখন দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোট অধিকার ফিরে আসবে। আর যেন লুটতরাজ না হয়, দেশে টাকা যেন বাইরে চলে না যায়, বাইরে যায় সেগুলো আবার খোয়া যায়। বাইরে যায় যদি রক্ষা করতে পারতো, তাও কিন্তু অনেকে পারছে না। যে দেশে যাচ্ছে সে দেশে সরকার ওইটা টের পেয়ে সেটা বাজেয়াপ্ত করে নিয়ে নিজের কোষাগারে নিয়ে নিচ্ছে। তাহলে দেশের কী লাভ হলো, ওদেরই কী লাভ হলো? যেটা আগে বলেছিলাম আমি, যে চুরি যা করেছে সেটা যদি দেশে রোলিং করতো, তাহলে কোনো না কোনোভাবে ধরেন একটা অবৈধ একটা প্রতিষ্ঠানই করলো, সেই প্রতিষ্ঠানে যে লোকগুলো কাজ করতো সেটা আমার দেশের লোক, সে তার বেতন দিয়ে তার পরিবার চলতো। তার মানে ওই টাকাগুলো কিন্তু দেশের ভিতরে রোলিং করতে থাকতো। এখন বিদেশে যাওয়াতে এক জায়গায় ফ্রিজ হয়ে পড়ে আছে এবং ওই দেশের সরকার যখন টের পাচ্ছে যে চুরির টাকা, তার আস্তে করে এটা তাদের কোষাগারে নিয়ে বাজেয়াপ্ত ঘোষণা করতেছে। এ করে কি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশে অর্থনীতি শূন্য হয়ে গেছে,
কিন্তু ওদেরও কোনো লাভ হয়নি, দেশেরও কোনো লাভ হয়নি, দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুতরাং এই অবস্থা যেন আমরা আর ফিরে না যাই, আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে, এই দেশটা তো আমাদের, অনেক শহীদের রক্তের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি এবং এই স্বাধীনতা থেকে এই দেশটাকে আমরা অন্য দেশের তাবিদার হিসেবে পরাধীনতার দিকে চলে গিয়েছিলাম। এই দেশ কিন্তু গত 16টি বছর অন্য দেশের নির্দেশনার উপর চলত। একটা স্বাধীন দেশ কিন্তু অন্যের নির্দেশনার উপর চলতে পারে না। সুতরাং এই দেশের একটা সংবিধান আছে, আইন আছে। এই দেশের প্রচলিত সংবিধানের অনুযায়ী, আইন অনুযায়ী এই দেশ পরিচালিত হবে। অন্য কারো খবরদারি এই দেশে চলবে না। বিগত দিনে যা চলেছে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের দেশ নিয়ে ভাবুন, কিন্তু অন্যের উপর খবরদারি করতে আসবেন না প্লিজ। কিন্তু সেটা আসলে আওয়ামী লীগের মতো এদেশের জনগণ অন্য কেউ মেনে নেবে না। বিগত দিনে যেভাবে নেয়নি, আওয়ামী লীগকে উৎখাত করেছে এবং আওয়ামী লীগ কিন্তু কখনোই এই দেশের জনগণের উপর নির্ভর করেনি, তা এমনকি তার দলের উপরও নির্ভর করেনি। পুরোটাই প্রশাসনের উপর নির্ভর করছে, প্রশাসনকে ব্যবহার করে তারা চলছে। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার শেষ পর্যন্ত কিন্তু দেখেছেন সে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। যখন নাকি দেশপ্রেমিক সৈনিক ভাইরা তারা বলেছে যে তারা জনগণের উপর আর গুলি চালাতে চায় না, আর কোনো রক্ত দেখতে চায় না, তখন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এভাবে চুরি করে পালিয়ে যায়, এটা কিন্তু শেখ হাসিনার প্রথম নমুনা এবং আগামীতে এই ধরনের নমুনা হবে বলে আমি মনে করি না। উনি ওনার দলটাকে, উনি এত দেশপ্রেমিক, উনি দলপ্রেমিক, ওনার দলের নেতা কর্মীরা কোথায় কী অবস্থা আছে এক সেকেন্ডের জন্য কিন্তু কারোর দিকে তাকায় নেই। ওনার বোনকে নিয়ে সোজা প্লেনে উঠে চলে গেছে। এবং সামনের দিনগুলোতে আসলে একটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী দিনগুলো আরও বেশি সমুন্নত হবে এমন প্রত্যাশা আমাদের সবারই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, দেশবাসীকেও ধন্যবাদ। তবে দেশবাসীর প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনার যে যেখানে আছেন যার যার এলাকায় যে নিজের এলাকাটাকে একটা সহনীয় পর্যায়ে, কন্ট্রোল পর্যায়ে নিয়ে আসুন, যেন ব্যক্তির আক্রোশে বশবর্তী হয়ে কারো প্রতি কি আক্রমণ না করে। এবং থানা প্রশাসন যাবে, তাদেরকে যেন সবাই সহায়তা করে এবং এই দেশে যে একটা শান্তির পরিবেশ, সহাবস্থানের পরিবেশ, একসাথে বসবাসের পরিবেশ, সেটা যেন নিশ্চিত করে এবং কোনো ক্রমে যেন মাইনরিটির উপর কোনো রকম হামলা করা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে যারা মাইনরিটি আছেন তাদেরকেও বলবো যে আপনারা কোনো কিছু আভাস পেলে, যদি আপনাদের কাছে কেউ আসতেছে বা কেউ থ্রেট করছে, তাদের যদি এ ধরনের নমুনা পান, তাহলে আপনারা আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলবেন, তারা সাথে সাথে আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ ডিবিসি নিউজের স্টুডিওতে অতিথি হয়েছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।